দর্শক, কাল বাদে পরশু ভোট শেষ। তারপরে কি হবে রেজাল্ট তার অপেক্ষা 4 তারিখ পর্যন্ত। সবাই আমরা কৌতূহলী আছি, কিন্তু শুধু কি আমরাই, শুধু কি এই বঙ্গের মানুষই, ওপার বাংলার মানুষও কি কৌতূহলে আছেন? বিশেষ করে ওখানে যারা হিন্দু আছেন তারা কি ভাবছেন, তারা কি চাইছেন? নিশ্চয়ই দর্শক আপনাদের মধ্যেও সেই কৌতূহল আছে। তো সেই কৌতূহল দূর করার জন্যে আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাব বাংলাদেশ। একজন সনাতনী হিন্দু, পরিচিত মুখ, তার ইন্টারভিউ আমরা আগেও করেছি, ডক্টর কুশল বরণ চক্রবর্তী। দেখতে পাচ্ছেন ডক্টর চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। অনেকটা রাতে যোগাযোগ করলাম। আজকে তো আমাদের প্রচার শেষ হয়ে গেল, কাল বাদ পরশু ভোট, দ্বিতীয় দফার ভোট, ওটাই শেষ দফা, তারপর কাউন্টিং। আপনাদের কি কোনো কৌতূহল আছে? মানে আপনারা কি নজর রাখছেন এই বাংলাতে কি হচ্ছে, মানে ভোট কেমন চলছে, প্রচার কেমন হচ্ছে, মানে কোনো কৌতূহল কি আছে আপনাদের? দেখুন, আমরা বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গের প্রতি, কলকাতার রেজাল্টের প্রতি বাঙালি হিন্দুর একটা দৃষ্টি থাকবে। এটা মানে কেউ স্বীকার করুক আর না করুক, একটা একটা স্বাভাবিক বিষয়। কারণ হিন্দুর যে বাঙালি হিন্দুর যে তীর্থস্থানগুলো, বাঙালি হিন্দুর যে রেনেসা পুরুষ হিসাবে বাঙালি হিন্দু যাদের মনে করে, সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এই যত ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে যত ব্যক্তি, এই সব ব্যক্তির সাথে কিন্তু কলকাতা আর যে সম্পর্ক, বা এরা কলকাতাতেই অধিকাংশ সময় তারা কাটিয়েছে। এই কারণে কিন্তু কলকাতায় যে ভোট হয় এবং কলকাতায় কারা ক্ষমতায়, এটা কিন্তু বাঙালি হিন্দুর একটা দৃষ্টি থাকবেই। আহ এই বিষয়গুলো তো স্বাভাবিকভাবে, আপনি যদি দেখুন যে বাংলাদেশের হিন্দু পশ্চিমবাংলার যে ভোটে, আম, তারা, মানে আমি দেখছি প্রায় সবারই কিন্তু আলোচনা, কৌতূহল আছে যে এখানে এখানে কি হচ্ছে। সবাই প্রতিনিয়ত আপডেট জানার চেষ্টা করছে, ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছে, পোস্ট শেয়ার করছে। আমার মনে হয় যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তাদের প্রচুর আগ্রহ, এটা আমার মনে হয়েছে। কিন্তু বাংলাদেশে হিন্দুরা চাইছেনটা কি? যে সরকার আছে সেটাই থাক, না পরিবর্তন হোক? দেখুন, বাঙালি হিন্দু বা বাংলাদেশের হিন্দু সবচেয়ে বেশি, মানে আমি যদি বলি মৌলবাদ দ্বারা সবচেয়ে বেশি যদি নির্যাতিত কেউ হয়, সে 71 সাল বা 47 সাল, 47 পরবর্তী 50, 52, 64, 65, 71, তারপরে 89, 90, 92, 2001, এভাবে যদি আমি পর্যায়ক্রমে আমি বলতে থাকি যে বাঙালি হিন্দু কিন্তু মৌলবাদ দ্বারা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত। এবং বাঙালি হিন্দুর অর্থ বিত্ত, বাংলাদেশে এখন আমি বলবো যে অভিজাত বলতে কেউ নাই। অভিজাত সেই যে শ্রেণী যেটা থাকে, বা বনেদিয়ানা, যেটা আপনাদের কলকাতা পূজার সময় বলে বনেদি বাড়ির পূজা, এই বনেদিয়ানা বলতে কিছু নাই। আপনি মানে আপনি দেখুন যে নারায়ণগঞ্জের সেখানে হিন্দুদের শতে শতে বাড়ি সবাই ফেলে রেখে চলে গেছে। সেটা এখন সেই হিন্দুদেরই বাড়ি ঘর এখন হিন্দুরাই 20 টাকার টিকিট দিয়ে দেখতে যায় পানাম শিল্পনগরী নামে। ভাবেন কি অবস্থা! হিন্দুদের শতে শতে বাড়ি, মানে সেই যেই মানুষগুলো এই বাড়িগুলো আজ থেকে 200 বছর আগে করছে, 300 বছর আগে, তারা কল্পনাও করতে পারেনি যে এই বাড়িগুলো এইভাবে ফেলে রেখে যেতে হবে। আপনি বরিশালে কলসকাঠিতে যেভাবে প্যালেসের মতন, রাজপ্রাসাদের মতন ইয়ে আছে, আপনি অবাক হয়ে যাবেন। তাহলে সেই জায়গাগুলোতে মানে বাঙালি হিন্দু সবচেয়ে বেশি মৌলবাদ দ্বারা ভিকটিম হয়েছে। এই কারণে বাঙালি হিন্দু সর্বদাই, এটা লুকানো চাপানোর কোনো বিষয় নয়, বাঙালি হিন্দু সর্বদাই মৌলবাদ বিরোধী। তারা যেখানে মৌলবাদ, যেখানে কট্টরপন্থা, তার বিরোধিতা তারা করবেই এবং করে। কারণ বাঙালি হিন্দু সবসময় একটা চিন্তার যে স্বাতন্ত্রতা বিশ্বাস করে। আপনি দেখুন যে আমার মানে চিন্তার যে স্বতন্ত্রতা, আমাকে রবীন্দ্রনাথ আমাকে শিখিয়েছে যে আকাশের মতো চিন্তা করতে। আহ আমাকে নজরুল শিখিয়েছে। আমাদের সবকিছুকে, মানে এই যে যে মানে চিন্তার যে একটা স্বাধীনতা বা চিন্তার যে স্বতন্ত্রতা, এই বিষয়গুলো যদি আমি দেখি যে যেই জায়গাগুলোতেই বাঙালি হিন্দু কমে যাচ্ছে, সেই জায়গাগুলোতেই সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বাঙালি হিন্দু যেহেতু সবচেয়ে বেশি মৌলবাদ দ্বারা আক্রান্ত, বাংলাদেশি হিন্দু, এই কারণে বাংলাদেশি হিন্দু সবসময় মৌলবাদের বিপক্ষে থাকবে, এটা স্বাভাবিক। এখানে আমি কোনো আহ, দেশ বা এগুলোতে আমি বা রাজনৈতিক দল
সেটা আমি বলতে চাই না, না কারণ না, আমি আপনি কোনো আপনি রাজনৈতিক কি দল তাহলে করিও কি না, আমি আপনি কোনো তাহলে কি রাজনৈতিক দলের সমর্থকও না। আপনি কি তাহলে এটা মনে করেন নাকি যে আমাদের এখানে যে সরকারটা চলছে সেটা মৌলবাদ দ্বারা নিয়ন্ত্রিত? দেখুন, আপনাদের এখানে যে নিউজগুলো যদি আমরা দেখি, আমরা তো মানে তাহলে আমরা স্পষ্টভাবে বুঝি যে এইখানে একটা যে যেটাকে আপনারা আপনাদের ভাষায় বলে কি তুষ্টিকরণের রাজনীতি বলে ওইখানে আপনাদের এখানে পরিভাষায়। তা আমি এটা তুষ্টিকরণের রাজনীতিও বলবো না, এখানে অনেক বিষয় আছে যেগুলো আমার মনে হয়েছে যে যেই জায়গাগুলোতে, যেমন আপনি চিন্তা করেন যে আমাদের পশ্চিমবঙ্গের যদি তীর্থস্থান আমরা বলি তাহলে কি, প্রথমেই আমার বলতে হলে আমার দক্ষিণেশ্বর, হ্যাঁ, তারপরে আমার বলতে গেলে কি দক্ষিণেশ্বরের পরে আপনার তারকেশ্বর বা এরকম যারা আছে। আজকে তারকেশ্বরের যে বোর্ড, সেই বোর্ডে একজন ব্যক্তিকে বসিয়ে রাখা হয়েছে, ছিলেন তার, আমি জানি না এখনো আছেন কিনা, এই যে আপনাদের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি মানে সে এসে যে কলকাতার একটি জায়গাকে দেখিয়ে বলছে এটা মিনি পাকিস্তান। তার মানে এই বিষয়গুলো কিন্তু তিনি ধারণ করেন, এবং তার একটা বক্তব্য আমার মনে হয় এই গত 1-2 বছর আগে ভাইরাল হয়েছে যে যারা আম, যারা বিধর্মী তারা 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 তাদের দুর্ভাগ্য, তাদের এরকম একটা আমার মনে পড়ে যতদূর এরকম একটা বক্তব্য তিনি যারা দিয়েছিলেন। যারা তাহলে মুসলিম ঘরে এরকম একটা জন্মাননি তারা দুর্ভাগ্য নিয়ে হ্যাঁ, জন্মেছেন। হ্যাঁ, তাহলে এরকম একটা বক্তব্য একটা দায়িত্বশীল পদে থেকে তাহলে উনি যে দেখাচ্ছেন যে উনি মানে উনি দুর্গাপূজা করছেন, দুর্গাপূজা প্যান্ডেলে দুর্গাপূজা করা কিছু, ওটা তো আনন্দ ফুর্তির বিষয়। এমনি ধর্মকে পেট্রোনাইজ করা এক জিনিস আর আনন্দ ফুর্তি আরেক জিনিস। তার মানে উনি তো মনে মনে কি ধারণ করে কিন্তু উনি কিন্তু সেই বিষয়গুলোর মধ্যে সুস্পষ্ট। হ্যাঁ, তো বিষয়গুলো আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে আপনাদের কি আমার মনে হয় যে যে কোনো জিনিসেরই 3বারের বেশি হওয়া উচিত না, এটা হেট্টিক হয়ে গেছে। আমার মনে পরিবর্তন দরকার, এবং পশ্চিমবাংলায় খুবই দ্রুত পরিবর্তন দরকার। কারণ বাঙালি কিন্তু কখনোই, বাঙালি জাতিটাই এরকম যে কোনো ব্যক্তি কেন্দ্রিকতাতে আবদ্ধ না। বাঙালি একটা গোষ্ঠীবদ্ধ একটা সমন্বিত চিন্তা, বহু মানুষের চিন্তার রঙিন হয়ে বাঙালি সংস্কৃতি বিনির্মাণ হয়েছে। সেখানে এক ব্যক্তি মনে চাইলো যে সে পশ্চিমবঙ্গকে একেবারে সাদা আর কি আকাশি রঙে রঙিন করে দিবে। আপনি পশ্চিমবাংলা আপনি দেখুন তো, যেদিকে তাকান সেদিকেই তার সেই রং। এভাবে এটা কি আমরা কিসের সাথে সেই হীরক রাজার ওই আমরা তুলনা করতে পারি যে তার যেটা প্রিয়, তার ভাগ্য ভালো যে তার কোনো মানে তার কালো রং প্রিয় হয়নি, তার যদি কালো রং প্রিয় হলে পরে সব জায়গা পুরো পশ্চিমবঙ্গ কালো করে দিত। তাহলে এই যে যে আপনার চিন্তাটা অন্যের উপর চাপিয়ে দেওয়া, বাঙালির কালার কি, আপনি যদি মানে আমরা যদি পয়লা বৈশাখের সময় দেখতে পারি, পয়লা নববর্ষের সময় বাঙালি যে রংগুলো ব্যবহার করে সেগুলোই সেই সেই যে মাটির রং, খড়ি মাটির রং, সেই গৈরিক রং যেটা মাটির সাথে সম্পর্কিত, সেই রং, সেই বাসন্তী রং, সেই রং বাঙালির রং। তাহলে তিনি কিন্তু বাঙালির রঙের, তিনি যদি দাবি করেন তিনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করেন আমাদের দিদি, তো তিনি তো সেই বাঙালির রঙে পুরো পশ্চিমবাংলাকে রাঙিয়ে দিতে পারতেন। তিনি সেটা না রাঙিয়ে আমি দেখলাম যে তিনি কোথার সেই আর্জেন্টিনার পতাকার কালারে রাঙিয়ে দিচ্ছেন। তাহলে ওনার মনে চাইলো, তাহলে বাঙালি তো এভাবে এক ব্যক্তির চিন্তার দ্বারা বাঙালি লালিত না, বাঙালির যে রেনেসাঁ আসছে বহু মানুষের চিন্তার ফসলে। তো আমার মনে হয়েছে বাঙালি এই এক ব্যক্তি থেকে উঠে আসা উচিত। এইটা আমি এখানে কোনো দল বলতে চাই না যে এই দল ভালো ওই দল মন্দ, সেটা আপনারা বিচার করবেন, এটা আপনাদের রাজনৈতিক ব্যাপার। কিন্তু আমার মনে হয়েছে যে এখানে বাঙালি সংস্কৃতির যে সেন্টার, বাঙালি হিন্দুর যে সংস্কৃতির যে সেন্টার যে কলকাতা, সেই জায়গাগুলোতে অনেক জায়গায় ইফেক্ট পড়তেছে। এবং বহু জায়গায় আমি যেহেতু আমি সময় স্বল্পতায় স্পেসিফিক আসলে বলা সম্ভব না। কিন্তু আপনি তো, তো আমি যা দেখছি যে প্রত্যেকটা আপনি তো প্রচুর খবর রাখেন, মানে আমাদের এই বাংলার মানুষ এত খবর রাখেন কিনা সন্দেহ আছে। আপনি নাম, নক্ষত্র, এলাকা ধরে যা বলছেন, এ তো বিরাট খবর রাখেন আপনি। আচ্ছা, এবার বলুন তো, হ্যাঁ এখানে যে দেখুন, ভোট হয়েছে প্রথম দফার, এখানের পালস আপনারা ওখান থেকে কি ফিল করছেন? পরিবর্তন কি আসছে? না আমার যেটা মনে হয় যে এইখানে যে ভোটগুলো যে যে জায়গাগুলোতে হয়েছে, উত্তরবঙ্গে তো অধিকাংশই আমার মনে হয়েছে যে পরিবর্তনের পক্ষে সম্ভবত রায় দিয়েছে। আমার যেটা আমি তো মানে হঠাৎ করে আমার মনে হলো কি যে প্রথমত যে আপনাদের ভোট নিয়ে তো আগে আমাদের অত আগ্রহ ছিল না, কিন্তু ইদানিং আমার মনে হয়েছে যে একটু খোঁজ খবর রাখি। তো তো সেই খোঁজ খবর রাখার পরে আমার মনে হয়েছে যে আম, এবার হয়তো দিদির বিদায় হতে পারে।
এবং তো দিদির এবং এরা এই দিদির বিদায় হয়ে যারা আসবে, আমার মনে হয় সেটা তারা 160+ এরকম হতে পারে, যেটা আমার আনুমানিক, আমার মনে হয়েছে এটা আমার, আমি আপনাদের ভোট বা এই নিউজগুলো দেখুন, বাংলাদেশেও তো মিডিয়াগুলোতে এটা খুব ভালোভাবে কাভারেজ দিচ্ছে, এই কারণে আপনাদের এগুলো তো জানা, মানে সব সময় আমরা দেখছি যে কি হচ্ছে। তো আমরা তো আরো অন্ধ না এখন। আপনি দেখবেন যে আমি এটা যে বলছি না, এখানে কমেন্টে এসে যে তুই ভারতের দালাল, তুই কেন পশ্চিমবাংলার ইলেকশন নিয়ে কথা বলছিস, এরকম বহু লোক কমেন্ট করবে। তারা একবার চিন্তা করে না ভাই, এখন পৃথিবীটা একটা খোলা বিশ্ব, সবাই সবারটা দেখছে। তো সেখানে তো আমরা আমরা তো বলতে পারি যে কোনো জিনিস মতামত। তাহলে তুমি যেহেতু ইউরোপ আমেরিকা নিয়ে কথা বলতে পারছো, বা আমরা সবকিছু নিয়ে কথা বলছি, সব দেশের সব রাজনীতি সব বিষয়গুলো নিয়ে, সেখানে আমরা বাঙালির বিষয় নিয়ে কথা বলতে পারবে না কেন? বাঙালির লাভ ক্ষতি নিয়ে কথা বলতে পারবে কেন? পারবে না কেন? বাঙালির যেখানে লাভ হবে, বাঙালি যেখানে উপকারী হবে, এবং বাঙালি সংস্কৃতিকে যেখানে রক্ষা পাবে বা রক্ষা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তো আমাদের একটা আগ্রহ থাকবেই, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ঝোঁক থাকবেই। একেবারেই, এবং সেই ঝোঁক আছে এবং সেখান থেকেই আপনাদের এত কৌতূহল। কিন্তু এখানে একটা চর্চা আছে, মানে একটা গানও আছে, মানে গানও তৈরি করে ফেলেছেন এখানে, যা যা পিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা, মানে এরকম একটা গান এখানে খুব চলে। মানে পিসি বলতে এখানকার দিদিকে অনেকে পিসিও বলেন, বা ও দিদি তুই চলে যা, পিসিটাই আমি শুনছিলাম, পিসি বাংলাদেশে চলে যা। তো বাংলাদেশে চলে গেলে নেবেন আপনারা? না, অন্তত আমি জানি না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তো তাকে নিবে না। লিস্ট বাংলাদেশে আমার মনে হয় না যে হিন্দু সম্প্রদায়ও তাকে, বাংলাদেশি হিন্দু সম্প্রদায় আমার মনে হয় না যে কেউ তাকে পছন্দ করে। কারণ তার এই সমস্ত কর্মকাণ্ডে আপনি দেখুন যে অকারণ সে বহু জিনিসের বিরোধিতা করছে যেগুলো তার কোনো প্রয়োজন নাই। যেমন আপনি রাম নামের বিরোধিতা করা, বাঙালি সংস্কৃতির সাথে রাম একটা অবিচ্ছেদ্য বিষয়। আপনি বাংলার রাজাদের নামের সাথে দেখেন তো, সেই রামপাল সহ বাংলার যে প্রাচীন যে সেই মানে সেই কোন আদিকালে বাংলায় সেই রামায়ণ লেখা হয়েছে, সন্ধ্যাকর নন্দী লিখছেন কোন আদিকালে? হ্যাঁ, তাহলে সেই জায়গাটাতে আমি যদি দেখি যে রামায়ণের মধ্যে অযোধ্যাকাণ্ডের মধ্যে আছে যে দশরথ তার স্ত্রী কৈকেয়ীকে বলছে গর্বের সাথে, তার যে সমস্ত সাম্রাজ্য, যে সমস্ত সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত জনপদ সবচেয়ে সমৃদ্ধ, তার মধ্যে বঙ্গ। তার মানে বঙ্গ যে দশরথের সাম্রাজ্যের মধ্যেই ছিল, তার মানে রামের দশরথের সাম্রাজ্যের মধ্যে যদি বঙ্গ থাকে, তো রামের সাম্রাজ্যের মধ্যেও ছিল। এটা তো রামায়ণের মধ্যেই আছে। আমরা তাহলে রামায়ণের মধ্যে আছে বঙ্গের কথা, এই মহাভারতের মধ্যে আছে বঙ্গের কথা। তাহলে এই আমাদের এই পুরো কালচারটা কিন্তু, তাহলে সেই জায়গায় হঠাৎ করে আমি দেখছি যে আপনি বাঙালিরা দেখুন, আমরা ভয় পেলে বলি হে রাম, মানুষকে বড় করলেও বলি রাঘব বোয়াল, সেখানেও রাম, ছোট করলেও বলি রাম, রাম ছাগল। মানে রামবিহীন বাঙালি সংস্কৃতি কিছুই নেই। আমরা যে জপ করি প্রতিনিয়ত, যে মন্ত্র জপ করি, যে হরির নাম, মারা গেলে পরে যে হরির নাম শোনায়, সেখানেও কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বাঙালি সংস্কৃতির সাথে রাম একটা অবিচ্ছেদ্য অংশ। তারপর আমরা দেখছি রামের বিরোধিতা করছে কি, জয় শ্রীরাম নাকি নতুন। আরে জয় শ্রীরাম যদি নতুন রাজনৈতিক স্লোগান হয়, আপনি রামায়ণের মধ্যেই দেখবেন যে রামায়ণের সুন্দরকাণ্ডে রাম যখন অযোধ্যায় রাবণের প্রাসাদে যাচ্ছে, তখন এই জয়ত্রী বলো রাম, অর্থাৎ জয়ত্রী বলো রাম মানে এটা, এটাকেই আপনি বাংলায় বললে জয় শ্রীরাম একই জিনিস। তাহলে রামের নামে জয়ধ্বনি দিতে দিতে হনুমান অগ্রসর হচ্ছে। আপনি বাঙালির যে রামায়ণ কীর্তিবাসী, সেখানে দেখবেন যে জয়রাম বলি ধাইল বামন। তাহলে জয়রাম বলি ধাইর বামন, এটা যে কীর্তিবাসী রামায়ণে কত জায়গায় আসছে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। তার মানে রামের নামে জয়ধ্বনিটা তো বাঙালি সংস্কৃতির একটা অংশ। কিন্তু এই যে যে হঠাৎ করে এগুলোর বিরোধিতা করে মানে এর সাথে ওর প্রতিদ্বন্দ্বী করে দেওয়া, যেখানে আমাদের সনাতনে যেখানে বলা হয় যিনি রাম তিনি দুর্গা তিনি শিব সব এক, একমেবা অদ্বিতীয়ম, একং সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিয়ম মাতৃশ্বনস্য আহু, সেই এককে আমরা বহু বলি, তিনি বহু না। অর্থাৎ যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি তিনি দুর্গা শিব কালী সব এক। এটা আমাদের সনাতনের শিক্ষা। সেখানে আমরা দেখা যায় রামের সাথে দুর্গাকে প্রতিদ্বন্দ্বী করে ফেলা হচ্ছে। মানে এটা একটা হাস্যকর বিষয়গুলো, মানে আপনি যেগুলো এত আমাদের সুন্দর, সংস্কৃতির অংশ না। আপনি এত সুন্দর বলছেন, আমাদের সত্যিই শুনতেও ভালো লাগছে, এবং এত ব্যাখ্যা, খুব অপূর্ব ব্যাখ্যা।
তার মানে এই বাংলার সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি আপনি কতটা ভাবেন এটা তার একটা প্রমাণ। আমি যেটা জানতে চাই শেষে সেটা হচ্ছে যে আপনাদের ওখানের একটা ব্যাপার নিয়ে আমাদের এখানেও প্রচুর কৌতূহল আছে বাঙালি হিন্দু হিসেবে। চিন্ময় প্রভুর এখন কি অবস্থা? দেখুন আমরা চাইবো তিনি অতি দ্রুত মুক্তি পাক, এবং আমরা চেষ্টা করছি, আমরা বলছি, সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলছি, এবং আমাদের অনুরোধ থাকবে সরকারের পক্ষে, আমরা সরকারকে কন্টিনিউ বলে যাচ্ছি, এবং আমাদের মাঠের প্রোগ্রামগুলোতেও বলে যাচ্ছি, টেবিল আলোচনায়ও বলে যাচ্ছি, আমাদের সেমিনার গুলোতেও বলে যাচ্ছি, গোল টেবিল বৈঠকেও বলে যাচ্ছি, এবং আমাদের যে নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে আমি বলবো যে আমাদের মানে যারা আহ পুজো জীবন পরিষদ বা কল্যাণ ফ্রন্টের যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু সক্রিয়ভাবে তার মুক্তির জন্য এখন কাজ করছে। আমার মনে হয় যে আহ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অতি দ্রুত মুক্তি পাবে, এবং এটা আমাদের অন্তত একটা আশা। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর কুশল বরণ চক্রবর্তী। এবং আপনাদের ওখানে আমাদের রাষ্ট্রদূত হিসেবে যিনি গেছেন তিনিও বাংলা খুব ভালো বোঝেন, দীনেশ ত্রিবেদী, হয়তো আপনাদের সঙ্গে আলাপ হবে, কলকাতার বিরাট কানেকশন তার। যাক, পরে আবারও যোগাযোগ করব, দেখা যাক আপনারা যেটা ভাবছেন ওখানে বসে যে বাংলায় মনে হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, আমরাও সেটাই ফিল করছি। তবে রেজাল্ট যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ তো নিশ্চিত করে বলা যায় না। তো রেজাল্ট ঘোষণা হোক, পরে আবার কথা হবে, দেখাও হতে পারে বাংলাতে। ভালো থাকবেন। দর্শক শুনলেন ডক্টর কুশল বরণ চক্রবর্তী বাংলাদেশ থেকে সরাসরি ছিলেন। বাংলাদেশ থেকে ওনারা সব নজর রাখছেন কি হচ্ছে বাংলাতে, কিন্তু যা সব বললেন আমার তো মনে হয় আপনারাও অনেকে এত খবর রাখেন না এই বাংলারই, মানে কতটা কৌতূহল, কতটা মানে নজর রাখেন এই বাংলার দিকে। দর্শক বলবেন যা বলার, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।